বন্ধুরা, সব থেকে বড় নিউজ এই মুহূর্তে আমরা জানতে পেরেছি এখন যে সিবিআই তরফ থেকে চার্জশিট পেশ করেছে শিয়ালদা কোর্টে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আরজি করে যে তিলোত্তমার যে চার্জশিট সিবিআই জমা দিল আজকে শিয়ালদা কোর্টে, এবং 58 দিন পর এই 58 দিন পর সিবিআই এখন চার্জশিট জমা দিতে পেরেছে শিয়ালদা কোর্টে। সেই 58 দিন পর সিবিআই এখন চার্জশিট পেশ করেছে এবং তখন বলেছে যে 58 দিন পরে একটা চার্জশিট আমরা জমা দিয়েছি শিয়ালদা কোর্টে, সবে ফার্স্ট চার্জশিট। এখনো দিনের পর দিন আরও যত তদন্ত এগোবে, সিবিআই যত তদন্ত এগিয়ে নিয়ে যাবে, অত কিন্তু আস্তে আস্তে চার্জশিট দিতে থাকবে সিবিআই তরফে জানানো হয়েছে। এই সিবিআইয়ের কাজে খুশি হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে DY চন্দ্রচূড় স্যার কিন্তু খুব ভালো মন্তব্য করেছিলেন যে সিবিআই যেইভাবে কেসটাকে হ্যান্ডেল করছে এবং আস্তে আস্তে যেইভাবে কোর্টে পেশ করছে, সেটা দেখে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সন্তুষ্ট হয়েছে এবং তার সাথে সিবিআইকে আরেকটু সময় দিতে হবে। চন্দ্রচূড় স্যার কিন্তু অলরেডি বলেছে সিবিআইকে আরও কিছু সময় দিতে হবে। আমাদের রাজ্যে একটার পর একটা কিন্তু ঘটনা হয়ে চলেছে, আর আমাদের পুলিশ মন্ত্রী যিনি আছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন, উনি নিজের পুজোর উদ্বোধন করতে কিন্তু ব্যস্ত আমরা দেখছি। কখনো ডান্ডিয়া নাচ, ঢোল বাজাচ্ছে, একটার পর একটা তো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, মমতা ব্যানার্জি কিন্তু ফোকাস এখনো পর্যন্ত পুরো ওয়েস্ট বেঙ্গলে পড়ছে না। প্রতিটা ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় কিন্তু রেপ থেমে যাচ্ছে না, রেপ কিন্তু একটার পর একটা হয়ে চলেছে, আর মমতা ব্যানার্জি একটার পর একটা পুজো মণ্ডপ উদ্বোধন করে চলেছে। উনি সবাইকে বলেছেন যে উৎসবে মেতে ওঠো, উৎসবে মেতে ওঠো। রেপ টেপ তো আমাদের রাজ্যে হয় না ভাই, রেপ টেপ কিছু নেই, যা হচ্ছে সব হচ্ছে সাজানো ঘটনা। জয়নগরের যে কেসটা ঘটেছে, বাচ্চা মেয়েটাকে রেপ করে মারা হলো, যেখানে কল্যাণী এমসে গিয়ে আজকে ময়নাতদন্ত করা হলো, সেই কেসটা তো আছেই। তার সাথে পার্ক স্ট্রিট যেখানে সিভিক ভলেন্টিয়ার একটা মহিলাকে তাকে শ্লীলতাহানি করেছিল এক অফিসার, মানে স্ট্রিট থানার অফিসার, উনি একটা সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানি করেছিল, তার জন্য সে অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। হায়রে, আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী আছে, ওই যে পদত্যাগ করবে আমরা জানি না। আজকে শিয়ালদা কোর্টে যে প্রাথমিক চার্জশিট সিবিআই তরফ থেকে পেশ করা হলো, সেখানে কিন্তু প্রথম থেকে আমরা দেখে এসেছি যে একজন ব্যক্তির কিন্তু নাম উল্লেখ করা হয়েছে এবং সে চার্জশিটেও কিন্তু সে একই জনের নাম রয়েছে। আরজিকর রেপ এবং মার্ডারের পিছনে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কিন্তু অলরেডি সেই চার্জশিটের নাম রয়েছে, আর কোনো ব্যক্তির কোনো আপাতত কোনো নাম নেই। এবার নেক্সট যখন চার্জশিট দেবে তখন হয়তো আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। সিবিআই চার্জশিটে কিন্তু মাত্র একজনেরই নাম রয়েছে, সেই তথ্য কিন্তু আমাদের মাথায় ঢুকছে না, কেন একটা ব্যক্তির নাম হতে পারে। আমরা প্রথম থেকে এই যে তিলোত্তমার কেসটা ঘটেছিল, এই যে আরজি করের কেসটা ঘটেছিল, তখন থেকে কিন্তু আমরা যে ছবি প্রকাশ্যে এসেছে, যে পোস্টমর্টম রিপোর্ট আমরা জেনেছি বুঝেছি, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ব্যক্তির কিন্তু হাত এর মধ্যে হতে পারে না। কেন বলছি বন্ধুরা, এবং সেই ময়নাতদন্ত কিন্তু অনেক রকম ঘাবলা ছিল, ময়নাতদন্ত কিন্তু ঠিকঠাক করে রিপোর্ট করা হয়নি, যা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলেছিল যে ময়নাতদন্ত কিন্তু সেইভাবে করা হয়নি, এবং তার সাথে যে ডাক্তাররা ময়নাতদন্ত করেছিল সেই ডাক্তাররা কিন্তু সবাই এই সঞ্জীব ঘনিষ্ঠর। তার জন্য বলছি, সেই দাঁড়িয়ে এই একটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যদি একাদশী হতো না, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার যে এই তিলোত্তমার বডিকে যেইভাবে গার্ড করে নিয়ে 400 থেকে 500 খানা পুলিশ নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পানিহাটির যে শ্মশান আছে, সে শ্মশানে কিন্তু পুড়িয়ে ফেলা হলো। এত সহজ ব্যাপারটা হয়ে গেল, এবং তার সাথে সঞ্জয় রায় যখন মেয়েটাকে রেপ এবং মার্ডার করছে, একটা ব্যক্তি কি করে এত কিছু আঘাত তার মেয়েটাকে দিতে পারলো, তার গলা টিপে ধরলো, তার হাত টিপে ধরলো, সে একটা ব্যক্তি হতে পারে? সে রেপ করছে, সে হাত ধরছে, সে তার সারা শরীরে আঘাত করছে, একটা ব্যক্তি কি করে এত কিছু করতে পারে? এটা কিন্তু আমাদের মাথায় আসছেই না। সিবিআই কেন মাত্র একটা ব্যক্তির দিকে ফোকাস করে রেখে দিয়ে সে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার? আমরা প্রথম থেকে যে তথ্যগুলো পেয়ে এসেছি, যে ফটোগুলো পেয়ে এসেছি, এবং এখানকার যে স্থানীয় তালা থানা আছে, সেই টালা থানার কিন্তু অফিসার সন্ধ্যে 6টার পরে
সন্ধ্যে 6টার পরে কিন্তু ময়না তদন্ত করা হলো। সুপ্রিম কোর্টে কোনো রুলসই নেই বন্ধুরা যে সন্ধ্যে 6টার পরে কোনো পোস্টমর্টম হবে, কিন্তু এই ক্ষেত্রে রাজ্য সরকার এত তড়িঘড়ি প্রতিটা নিয়ম শৃঙ্খলা না মেনে সব কিছু তোয়াক্কা না করে ম্যাডাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যাডাম, উনি কিন্তু যতক্ষণ না বডিটা পোড়ানো হবে ততক্ষণ পর্যন্ত সেই ফোনে উনি ব্যস্ত ছিল, এবং প্রতিটা বিধায়ক এবং ওখানকার কাউন্সিলর এবং নেতা, টিএমসির নেতা যত আছে সবাইকে কিন্তু এই কাজের মধ্যে ইনভলভ করে দিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মেটাল লাশটাকে পুড়িয়ে ফেলো, তারপরে যা হবে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী দেখে নেবে। সেটাই তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে সঞ্জয় রায় যদি রেপ করেছে, সঞ্জয় রায় একাই যদি এর মধ্যে জড়িত থাকে, তাহলে এই যে প্রসেসটা আমাদের কলকাতা বিনীত গোয়েল, কলকাতা সিপি যিনি আছেন, উনি তাহলে এত বড় দায়িত্ব নিয়ে নিল যে একটা সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে হবে, একটা সিভিক ভলান্টিয়ার বাঁচাবার জন্য পুরো রাজ্যটা নেমে পড়েছে, যা কি সম্ভব? আমরা কিন্তু মানতে পারছি না। আমাদের মনে হচ্ছে এর পিছনে অনেক কিছু তথ্য আরও সিবিআই কোর্টে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পেশ করবে। সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারছি যে ওই ব্যক্তি রেপ করছে, নিজে হাত পা ধরছে, নিজে পা ধরে এবং তার গলা টেপে শ্বাসরোধ করে মারলো, তার সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ চারিদিকে দাগ রয়েছে, তার মধ্যে সে একটা ব্যক্তি কি করে করলো আমাদের মাথা তো আসছে না। এবং একটা ব্যক্তি যখন রেপ করেছে, সে একটা ব্যক্তিকে বাঁচাবার জন্য সন্দীপ ঘোষের 25 জন নিজের লোক, তার ডাক্তার এবং তার সাথে আইনজীবী সবাই কেন ওখানে প্রেজেন্ট ছিল, মাত্র একটা সিভিক ভলেন্টিয়ার বাঁচাবার জন্য এতগুলো লোক সন্দীপ ঘোষ কী করে নিয়ে চলে এলো? আমাদের কিন্তু এই মাথায় এলো না এখনো পর্যন্ত যে সন্দীপ ঘোষ ওই সময় প্রতিটা যাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছিল আরজিকরের ভেতরে, যাতে প্রমাণপত্র লুটপাট করা যায় এবং তার সাথে আইনের সাহায্য নেওয়ার জন্য আইনের যে লোক হয় সেই লোককে পর্যন্ত আমরা ছবিতে দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য রাজ্য সরকার এতটা পরিমাণে কিছু করার চেষ্টা করলেও আমরা মেনে উঠতে পারছি না। এর পিছনে যতটা সম্ভব আমাদের মনে হচ্ছে অনেক কিছু আছে, সিবিআইকে আরও গভীরে ঢুকতে হবে, যদি সময় লাগে ওনার সময় নিক। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে একটা ব্যক্তি এত কিছু কর্ম করতে পারবে? তার শরীরের চারিদিকে যে দাগ আমরা দেখেছি এবং যেইভাবে ওই মেয়েটাকে রেপ করে গলা টিপে, হাত চেপে, পা চেপে মারা হয়েছে, একটা ব্যক্তি যে সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার, একটাই ব্যক্তি এত কিছু হিংসতা করতে পারলো? আমি তো এখনো বুঝে উঠতে পারছি না। আপনাদের কি মনে হয় যে সত্যি এই একটাই ব্যক্তি জড়িত এতগুলো কাণ্ড করতে? একটাই ব্যক্তি, বারবার কিন্তু আমরা কোশ্চেন করছি সবাইকে এবং অ্যান্সার খোঁজার চেষ্টা করছি আমরা, একটাই ব্যক্তি কেন হাত টিপে ধরেছে, মুখ টিপে ধরেছে, গলা টিপে ধরেছে, সারা শরীরে কামড়ের দাগ পাওয়া গেছে? তো সেখানে দাঁড়িয়ে কি করে হলো আমার মাথায় ঢুকছে না। জানি না যারা এই ভিডিওটা দেখবেন তারা এটা কিভাবে ব্যাপারটা নেবেন যে স্যার মাত্র একটাই ব্যক্তি। আমরা জানি না যে সিবিআই যেইভাবে তদন্ত এগোচ্ছে তাতে আমাদের তিলোত্তমা যে বোনটা মারা গেছেন আরজিকরে ভেতরে রেপ এবং মার্ডার করা হয়েছিল, সেই মেয়েটাকে কি সত্যি রায় আমরা দিতে পারবো? সুপ্রিম কোর্ট থেকে সত্যি কি সেই মেয়েটা রায় পাবে? ন্যায্য বিচারকে উনি পাবেন? সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি। কারণ যেইভাবে আমরা এই প্রক্রিয়া দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট কিন্তু নিজে থেকেই আমাদের আরজিকরের কেসটাকে নিজে থেকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু নিয়ে গেছিলেন এবং তার সাথে সেখানে দাঁড়িয়ে প্রথমে কিন্তু 1 নম্বরে কিন্তু আমাদের এই কেসটাকে রাখা হয়েছিল যে সবার আগে এই কেসটাকে শোনা হবে। তারপরে কিন্তু দ্বিতীয় তৃতীয় দিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কেসটা চলছিল আরজিকরে তার কিন্তু ভ্যালু আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা জানি না হয়তো ঠিক বললাম কিনা কথা, কিন্তু আমাদের মনে হচ্ছে তা আমাদের যে কেসটা চলছে তার সেই ভ্যালুটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে।